গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কার্যকারণ। একজনের খেতে না খেতেই ঘুম পায়, আরেকজনের রাত জাগা অভ্যেস। ঘর একখানাই, দু দেয়াল ঘেঁষে দুটি নেয়ারের খাট পাতা, মাঝখানে একটা টুলের ওপর হ্যাজাক জ্বলে। একজনের নাক ডাকে, আরেকজন বই খাতা নিয়ে বালিশে হেলান দিয়ে বসে থাকে। সন্ধ্যের পরই ঘুরঘুরটি অন্ধকার। অমাবস্যা পূর্ণিমা প্রায় একই রকম। এখানে চাঁদের আলোতেও জেল্লা নেই। দূরে কাছে কোথাও এক বিন্দু আলো চোখে পড়ে না। মাঠের মধ্যে একখানা অস্থায়ী বাড়ি, সামনের দিকে নদীর উঁচু পাড়, তার ওপাশে দেখা যায় না কিছুই। জানলার পাশে একটা বুনো কুল গাছ, কিন্তু জানলা খোলারও কি উপায় আছে? অমনি সাঁই সাঁই করে রাশি রাশি মশা আর পোকামাকড় ঢুকে পড়বে। হ্যাজাকের আলোর লোভে কত বিচিত্র রকমের পোকাই যে আসে। এর মধ্যে অনেক পোকা কুমুদ আগে কখনোই দেখেনি। সন্ধ্যাবেলা গ্রাম থেকে ফিরেই খগ রান্না চাপিয়ে দেয়। দুপুরের খাওয়ার কোনো ঠিক নেই, রাত্রিরের খাওয়াটাই বড় খাওয়া। প্রায় রোজই খিচুড়ি, ভাত আর ডাল আলাদা রান্নার ধৈর্য থাকে না, খিদেও পেয়ে যায় জোর। সঙ্গে আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ। মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু রান্নার বড় ঝামেলা। মাছ জোগাড় করা শক্ত নয়। হাকিমপাড়ার বাউড়ে বাঁধ দেওয়ার কাজ চলছে, সেখানকার জেলেরা মাছ দিতে চায়। প্রথম যেদিন মাছ ওঠে সেদিন তো প্রায় 1.25 কেজির একখানা কাতলা মাছ জোর করেই কুমুদের হাতে ধরে দিয়েছিল গুনো সর্দার। কুমুদ বিনা পয়সায় নেয়নি, ন্যায্য দাম দিয়েছিল। প্রীতিময় ওখানকার জেলেদের নিয়ে সমবায় গড়েছে। একটা মাছও যাতে এদিক ওদিক না হয় সেদিকে তার কড়া দৃষ্টি। সেই কাতলা মাছ আঁশ ছাড়িয়ে কুটে রান্না করা কি পুরুষের কাজ? খগ ডেকে এনেছিল গোলাপিকে। গোলাপি গ্রাম সেবিকা, দিনের বেলায় প্রায় তার সঙ্গে দেখা হয়। থাকে সে মাইল 3 দূরে। দিব্যি রান্নার হাত গোলাপির। সামান্য মশলা দিয়েই ঝোল আর মুড়োর ঝাল রেঁধে ফেলল। তারপর থেকে হাকিমপাড়ায় বাউড়ের কাছে গেলেই কুমুদ মাছ কিনে আনত। জলজ্যান্ত টাটকা মাছ, তার স্বাদই আলাদা। গোলাপি রান্না করে রাত্রির এখানেই খেয়ে যায়। খগ কিংবা দিনু তাকে অনেকটা পথ এগিয়ে দিয়ে আসে। এর মধ্যে এক সন্ধ্যাবেলা মণিদা এসে হাজির, 25 বস্তা রিলিফের গম নিয়ে। মাছ দেখে খুশি হলেন তিনি। সেদিন একটা বেশ বড় মৃগেল পাওয়া গিয়েছিল। গোলাপিকে বললেন, সব ঝোল করিসনি, আগে কয়েকখানা ভাজ, চায়ের সঙ্গে খাবো। সেই রাত্রিরে খাওয়া দাওয়া বেশ জমেছিল। গোলাপি চলে যাবার পর মণিদা খগ আর কুমুদকে নিয়ে মিটিং করতে বসলেন দরজা বন্ধ করে। দিনুকে বললেন বাইরে থাকতে। মণিদার প্রথম বাক্যটাই হল, বৃন্দাবন? তোরা এখানে বৃন্দাবন সাজিয়ে বসেছিস? হ্যাঁ? মণিদার ধমক খেয়ে খগ আর কুমুদ দুজনই অবাক। গোলাপিকে ডাকিয়ে এনে মাছ রান্না করানো নাকি দারুণ অন্যায় হয়েছে। মণিদা যখন কথা বলতে শুরু করেন তখন অন্য কারুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন না। একটানা বকাবকি করার পর হঠাৎ এক জায়গায় থেমে মণিদা বললেন, দেশলাই আছে কারো কাছে? দেখছিস না সিগারেটটা হাতে নিয়ে বসে আছি, ধরাতে পারছি না। কুমুদ দেশলাই এগিয়ে দিয়ে বলল, কিন্তু একটা কথা বুঝতে পারলুম না মণিদা, গোলাপি দিয়ে আমাদের জন্য মাছ রান্না করে দেয়, দোষ কি হয়েছে? মাছ তো আমরা পয়সা দিয়ে কিনে এনেছি। মণিদা বললেন, সেটাও মাথায় ঢুকল না? গ্রামে কাজ করতে আসা মানে কি পিকনিক? গোলাপি রোজ তোদের জন্য মাছ রান্না করে দিচ্ছে, অনেক রাত পর্যন্ত এখানে থাকছে, এরপর সবাই বলবে তোরা এখানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছিস। গোলাপি দিয়ে আমাদের প্রায় ডবল বয়সী। তাতে কিচ্ছু আসে যায় না। অত যদি তোর মাছ খাওয়ার লোভ, তাহলে রাত্রি এখানে থাকিস কেন? বাড়ি ফিরে গেলেই পারিস, মায়ের হাতে রান্না খাবি। এই কথা বললেন বটে,
অথচ মনিদা নিজেই ওদের রাত্রির জন্য থাকার এই ব্যবস্থা করে দিয়েছেন, নইলে খুবই অসুবিধে হচ্ছিল। খগর বাড়ি 3খানা গ্রাম পরে। সে অনায়াসে ফিরে যেতে পারে সন্ধ্যের পর, কিন্তু বাড়িতে তার বিশেষ কেউ নেই, তাই বাড়ি ফেরার টান নেই। কিন্তু কুমুদকে বাড়ি ফিরতে হলে সাইকেল নিয়ে যেতে হবে স্টেশনে। সেখানে সাইকেল জমা রেখে ট্রেনে 1 ঘন্টা বারাসত, সেখান থেকে আবার সাইকেল রিক্সা। রোজ যাওয়া আসায় অন্তত 4 ঘন্টা সময় লাগে। তার উপর আবার খরচের ব্যাপারও আছে। মনিদা নিজেই উদ্যোগ করে মাঠের মধ্যেই বাড়িটা বানিয়েছে। ইটখোলা থেকে ইট চেয়ে এনে বলেছেন, যবে পারব দাম দেব। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে ধরে রাস্তার ধারের একটা মুমূর্ষু গাছ কাটিয়ে বানিয়েছেন দরজা জানলা। মনিদাকে এদিকে অনেকেই মানে, তার ধমকের সুরে কথা বলা শুনে হাসে। মনিদা ডাক্তার, তিনি আসেন শুধু শনি আর রবিবার, তবে সপ্তাহের মধ্যেও হুটহাট করে যখন তখন এসে হাজির হন। সেই মাছ খাওয়ার পরের সপ্তাহেই মনিদা একটা অদ্ভুত কাণ্ড করেছিলেন। রাত 8টার সময় একটা সাইকেল ভ্যানে চেপে উপস্থিত হলেন, হাতে একটা মস্ত বড় ইলিশ মাছ। বাংলাদেশের মাছ বুঝলি, স্মাগলড হয়ে এসেছে, স্টেশনের পাশে বিক্রি হচ্ছে দেখে কিনে ফেললুম। খগো বলল, এই রাত্রিরে এত বড় মাছ নিয়ে কি হবে? গোলাপিকে ডাকা তো নিষেধ। দেখ না কি হয়, শেষ পর্যন্ত তো একটা টুকরো পড়ে থাকবে না। প্যান্ট কোট ছেড়ে লুঙ্গি পরে মনিদা নিজেই সেই মাছ কুটতে বসলেন। বটি নেই, রয়েছে শুধু একটা দা, তাই দিয়েই কাজ চলল। আঁশ ছাড়াতে ছাড়াতে মনিদা বললেন, ইলিশ মাছ বলে কথা, একটা সুতো দিয়েই কেটে ফেলা যায়। মনিদা মোটামুটি নিজেই মাছ কুটলেন এবং নিজেই ভেজে ফেললেন সব মাছ। কুমুদকে বললেন, গ্রামে থাকতে হলে সব রকমই শিখে নিতে হয় বুঝলি। মাছ কোটা থেকে রামায়ণ পাঠ। তুই রামায়ণ পড়েছিস? আজকালকার ছেলেরা তো তাও পড়ে না। রেল স্টেশন থেকে আসবার পথে মনিদা 7-8 জনকে নেমন্তন্ন করে এনেছেন। এলো 10-12 জন, সবাইকেই সেই মাছ খাওয়ানো হলো। মনিদা গর্বের সঙ্গে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কেমন রেঁধেছি বলো? কেমন রেঁধেছি? মেয়েরা ভাবে ওদের ছাড়া আমরা ভালো মন্দ রান্না করে খেতে পারি না। কুমুদ বুঝতে পারে মনিদার কাছ থেকে অনেক কিছু শেখবার আছে। মনিদা বিলেত ফেরত ডাক্তার হয়েও যেমনভাবে গ্রামের মানুষের সঙ্গে মিশতে পারেন, সেরকম তো সে পারে না। গ্রামের মানুষের শুধু সাহায্য করার চেষ্টাটাই বড় কথা নয়, আগে তাদের বিশ্বাস অর্জন করা দরকার। রাত্রিরে খগ যখন নাক ডাকিয়ে ঘুমোয়, কুমুদ তখন একটা 2 বছরের পুরনো মোটা ডায়েরি খুলে লিখতে বসে। কলেজে পড়ার সময় আর 5 জন বন্ধুবান্ধবের দেখা দেখি কুমুদও কবিতা লিখতে শুরু করেছিল। একটা দেয়াল পত্রিকার সহ সম্পাদকও হয়েছিল। প্রত্যেক দিন 4-5টা কবিতা লিখে ফেলত। ছাপার অক্ষরে 2-3টে বেরিয়ে গেল। তারপর ওদের কলেজের একটি সাহিত্য সভায় একদিন একজন নাম করা কবিকে ডেকে আনা হল। কুমুদ লাজুকতা কাটিয়ে সেই কবির কাছে গিয়ে বলেছিল, স্যার, আপনি আমার জন্য কিছুটা সময় দিতে পারবেন? আপনার সঙ্গে আমার ব্যক্তিগত একটা দরকার আছে। নাম করা কবি কুমুদের দিকে কয়েক পলক এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমাকে স্যার বলছো কেন? আমি কি তোমাদের মাস্টারমশাই? যে কোনো রোববার চলে এসো আমার বাড়ি, সকাল 9টা থেকে 11টার মধ্যে, তার আগেও না পরেও না। তখন তোমার ব্যক্তিগত কথা শুনব। ঠিক পরের রবিবারই 9:30টার সময় সেই কবির বাড়িতে হাজির হয়েছিল কুমুদ। বসবার ঘরে আরও 2-3 জন উপস্থিত। সেই কবি কুমুদকে দেখে চিনতেও পারলেন না। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? কুমুদ বলেছিল, আপনি আমাকে আসতে বলেছিলেন আমাদের কলেজে গত বৃহস্পতিবার। কবির তৎক্ষণাৎ মনে পড়ল। তিনি বললেন, ও হ্যাঁ, তোমার কিছু ব্যক্তিগত কথা আছে আমার সঙ্গে, বলে ফেল। কুমুদ সংকুচিত বোধ করছিল অন্য লোকজনের সামনে। ভেতর থেকে চা এলো 3 কাপ। কবি আরও 2টো ফাঁকা কাপ চেয়ে নিয়ে সেই চা সবাইকে ভাগ করে দিলেন। কুমুদের দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বললেন,
প্রথম আলাপেই ব্যক্তিগত কথা বলা খুবই শক্ত, তা আমি জানি, কিন্তু এর পরে আরও বেশি লোক আসতে পারে, আর 11টার সময় আমি বেরিয়ে যাব, সুতরাং পরে তো তুমি আর সময় পাবে না। কাঁধের ঝোলা থেকে কুমুদ বার করেছিল একটা খাতা, মৃদু গলায় বলেছিল, জানি আপনার সময় নষ্ট করছি, আমি কিছু কবিতা লিখেছি, জানি না এগুলো কবিতা হয়েছে কিনা। বন্ধুরা লিটল ম্যাগাজিন বার করে, তাতে 2-1টা ছাপা হয়, কিন্তু আপনার কাছ থেকে মতামত চাই, আপনি যদি দয়া করে একটু পড়ে দেখেন। কবি খাতাটি নিয়ে প্রথম কবিতাটি খুব মনোযোগ দিয়ে পড়লেন 2-3 বার। পরের কবিতাগুলি 2 লাইন 3 লাইন পড়েই পাতা উল্টে যেতে লাগলেন। তারপর খাতাটি বন্ধ করে কুমুদের হাতে ফিরিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর একটা সিগারেট ধরিয়ে চুপ করে রইলেন। ঘরের অন্যরাও চুপ। একটু বাদে একজন বলে উঠল, জামডাড়ায় আমি একটা বাড়ি জোগাড় করতে পারি। কবি হাত উঁচু করে তাকে থামতে বলে কুমুদের দিকে ফিরে বললেন, দেখো, আমি উপদেশ দেওয়া পছন্দ করি না, ব্যক্তিগত মতামত জানাতে পারি শুধু। আমার মতামতের কোনো মূল্য নাও থাকতে পারে, তুমি কবিতা লিখবে কি না সেটা তোমাকেই ঠিক করতে হবে। আমার মত হচ্ছে, তোমার এই লেখাগুলো ঠিক কবিতা হয়নি। তুমি এই যে লিখেছ, এ বছর আর তিল ফুলে মধু আসবে না, কারণ মেঘেরা উধাও। আরেক জায়গায় লিখেছ, মালবিকাকে আমি রোজ দেখি না, কারণ আমার ধৈর্য কম। দেখা যাচ্ছে কার্যকারণ খোঁজার দিকে তোমার একটা ঝোঁক আছে, কিন্তু কবিতা তো ঠিক যুক্তিতর্কের মামলা নয়। কবিতা অনেকটা স্বপ্নের মতন। তুমি কবিতার বদলে বরং প্রবন্ধ লেখো। 11:15 বেরিয়ে এসেছিল কুমুদ। মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। প্রিয় কবিকে আর ততটা প্রিয় লাগছিল না। মনে পড়ছিল সেই কবির নানান দুর্বলতার কথা। তারপরেও বছরখানেক কুমুদ লেখার চেষ্টা করেছিল, ছাপাও হয়েছিল 2-1টা করে। ফাইনাল পরীক্ষার আগে সেই উৎসাহ অনেকটা ঝিমিয়ে এসেছিল। মালবিকাদের বাড়ি, তাদের পারিবারিক সংস্কৃতি, প্রচুর নামকরা লোকেদের সঙ্গে যোগাযোগ দেখে কুমুদ বুঝতে পেরেছিল সে ঠিক মালবিকার যোগ্য নয়। বেশি ঘনিষ্ঠতা করতে গেলে তাকে দুঃখ পেতে হবে। কবির একটা কথা তার মনে লেগে গিয়েছিল, কুমুদের কার্যকরণ খোঁজার দিকে ঝোঁক আছে। এটা সে নিজেই অস্বীকার করতে পারে না। বেহিসেবি কল্পনায় সে নিজেকে কখনো ছেড়ে দিতে পারে না। কুমুদের আর কবিতা লেখা হয়নি, প্রবন্ধ লেখাতেও সে হাত দেয়নি। গ্র্যাজুয়েশনের পরেই কুমুদের চাকরি খোঁজার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। দাদা একটি মুসলমান মেয়েকে বিয়ে করে আলাদা হয়ে চলে গেলেন। বৃদ্ধ বাবার রোজগারের সংসার চলতে চায় না, ছোট বোনটার বিয়ে দিতে হবে। রেজাল্ট ভালো হয়নি, সুতরাং ভালো চাকরির আশাও কম। এই অবস্থায় স্কুল মাস্টারই একমাত্র ভরসা। চতুর্দিকে দরখাস্ত পাঠাচ্ছে কুমুদ। কয়েক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর বুঝল যে আজকাল স্কুল মাস্টারির জন্যেও কোনো না কোনো শক্তিশালী রাজনৈতিক দলের ছাতার নিচে গিয়ে দাঁড়ানো দরকার। ওই সময় দাদার বন্ধু মনিরাই একদিন বললেন, এই তুই তো বেকার বসে আছিস, গ্রামে গিয়ে কাজ করবি আমার সঙ্গে? কিছু হাত খরচ পাবি, কিন্তু খাটতে হবে খুব। জল কাদা মাখতে হবে, মাঝে মাঝে এক-আধ বেলা খাবার জুটবে না। দাদার বন্ধু হিসেবে মনিরা তাদের বাড়িতে 2-1বার বাবা মাকে চিকিৎসা করতে এসেছেন। একটু পাগলাটে ধরনের মানুষ, বেশি জোরে জোরে কথা বলেন। মনিদার চেম্বারে গিয়েও কুমুদ দেখেছে সেখানে বহু মানুষের ভিড়, অনেকেই বিনা পয়সায় চিকিৎসা করাতে এসেছে। মনিদা প্রায়ই গ্রামের সমাজসেবা করতে যান, সে কথাও কুমুদ শুনেছিল। মনিদার প্রস্তাবে কুমুদ রাজি হয়ে গেল। বাড়িতে বসে থাকার চেয়ে কিছু একটা কাজ করা অনেক ভালো। কাজ করতে এসে দেখল পরিশ্রম আছে বটে, কিন্তু এ কাজে আনন্দও আছে। 14খানা গ্রাম নিয়ে প্রজেক্ট, খুবই অনুন্নত এলাকা। এদিকের জমিতে ফসল ভালো হয় না, গ্রামের মানুষের কোনো রকম রোজগারই নেই। কি করে এরা বেঁচে থাকে এটাই রহস্য। কেউ কেউ বছরের কয়েক মাস দিনমজুরির কাজ পায়, বাকি সময়টা বেকার। কেউ কেউ চুরি ডাকাতি করে।
এদের স্বয়ংভর করে তোলার জন্য 2 বছরের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। টাকা দিচ্ছে একটা বিদেশি সংস্থা, কিছু সরকারি সাহায্য আছে। কয়েকদিনের মধ্যেই কুমুদ এই কাজে বেশ মেতে উঠল। নিছক চাকরি তো নয়, দেশের কাজ। চতুর্দিকেই তো এখন দলাদলি, মারামারি। এরই মধ্যে যদি কিছু ক্ষুধার্ত মানুষকে অন্তত বাঁচার একটা পথ দেখানো যায়, তাতে কিছুটা আত্মপ্রসাদ আসে। প্রথম যেদিন ভোলাডাঙ্গায় কুমুদরা একপাল শুয়োর নিয়ে গিয়েছিল। ভোলাডাঙ্গায় সবাই নিম্নবর্ণের মানুষ, অতি গরিব। সে গ্রামের প্রত্যেক পরিবারকে একজোড়া করে শুয়োরই দেওয়া হয়েছে। শূকর পালনের নিয়মকানুন শিখিয়ে দেওয়া হয়েছে তাদের। কুমুদ নিজেই এ ব্যাপারে 3 সপ্তাহের ট্রেনিং নিয়ে এসেছে ব্যারাকপুর থেকে। শুয়োর একসঙ্গে অনেকগুলো বাচ্চা দেয়, তারা যে কোনো জিনিস খায়। বাচ্চাগুলোকে একটু বড় করতে পারলেই বিক্রি করে বেশ লাভ হয়। এইভাবে সারা বছর গ্রামের মানুষের একটা আয়ের ব্যবস্থা হতে পারে। সব গ্রামে কিন্তু একই ব্যবস্থা নয়। মুসলমান প্রধান গ্রামে শুয়োর দেয়া যায় না, সেখানে দেয়া হচ্ছে পাঠা, ছাগল কিংবা মুরগি। এছাড়া সব গ্রামের মহিলাদেরই দেয়া হচ্ছে ধান ভেনে চাল দাও কাজ। প্রত্যেক বাড়িতে 2 বস্তা করে ধান দেওয়া হবে। বাড়ির মেয়েরা সেই ধান সেদ্ধ করে শুকিয়ে ঢেঁকিতে ভেনে চাল ফেরত দেবে। সবটা নয়, 4 ভাগের 3 ভাগ। জুন জুলাই মাসে চালের দাম সবচেয়ে বেশি ওঠে। সেই সময় গ্রামের মানুষটাই ন্যায্য দামে ওই চাল কিনবে সোসাইটির কাছ থেকে। রাত জেগে মোটা ডায়েরিতে কুমুদ কবিতা লেখে না, তার সারাদিনের কাজের নোট রাখে। কোন কাজে কি ভুল হল তার কার্যকারণ খোঁজে। ভোলাডাঙ্গায় তাদের প্রজেক্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই দিনটার কথা মনে পড়লে কুমুদের এখনো বুক কাঁপে। সন্ধ্যার পর কুমুদরা কেউ গ্রামে থাকে না, কিন্তু সেদিন থাকতে হয়েছিল। একজন সরকারি ইন্সপেক্টরের আসবার কথা। তিনি অন্যান্য গ্রাম ঘুরে সময় দিয়েছিলেন ভোলাডাঙ্গায় আসবেন 5:30টার দিকে। প্রীতিময় আর কুমুদ গ্রামের সর্দারের বাড়িতে বসে সরকারি কর্মচারীটির জন্য অপেক্ষা করছিল। বিকেল থেকেই বৃষ্টি নামল। সেই বৃষ্টি থামল 2 ঘণ্টা বাদে। এর মধ্যে সরকারি কর্মচারীটি যদি না আসতে পারেন, সেজন্য তাকে খুব একটা দোষ দেয়া যায় না। সাইকেল ছাড়া এই গ্রামে আসবার আর কোনো উপায় নেই। এত জল কাদার মধ্যে সাইকেলও চলে না। প্রীতিময় আর কুমুদ তাদের সাইকেল দুটো ঠেলতে ঠেলতে ফিরছিল অন্ধকারের মধ্যে। দুজনেই নিঃশব্দ। এমন সময় শুনতে পেল ঢোলের শব্দ। গ্রামের একেবারে একটেরও একটা বাড়ি। সেই বাড়ির উঠোনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কারা যেন ঢোল বাজাচ্ছে। কুমুদ আর প্রীতিময় প্রায় ছুটতে ছুটতে সেখানে হাজির হল। একটুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারল ব্যাপারটা। সে বাড়িতে একটা শুয়োর মারা হয়েছে। খানিকটা মাংস বেচে সেই পয়সায় কেনা হয়েছে চুল্লু, বাকি মাংস ঝলসানো হচ্ছে আগুনে। সে বাড়িতে 3 জন নারী পুরুষ, আরও 2 জন জুটেছে কোথা থেকে। চুল্লু খেয়ে এরই মধ্যে তারা ঘোর মাতাল। মাতাল বলেই ওদের মধ্যে কোনো অপরাধ বোধ নেই। শুয়োর মেরেছি, বেশ করেছি। আমাদের দিয়ে দিয়েছিলে তো, নিজের টাকাতে তো কিনে দেশটি, সরকারি টাকায়। আমাদের জিনিস আমরা কাটবো, বেচব, যা খুশি করব। এই বাড়ির একটা মেয়ের নাম রুইয়া। কিছুদিন আগে তার স্বামী মারা গেছে, তাই বাপের বাড়িতে ফিরে এসেছে। রোগা ভোগা চেহারা, কোনোদিন তাকে দর্শনীয় মনে হয়নি। সেদিন চুল্লু খেয়ে তার চোখ দুটি জলজল করছে। মাথার সব চুল পাগলিনীর মতন এলো, বুকের আঁচলের ঠিক নেই। কাঠের আগুনে তাকে দেখাচ্ছে যেন ডাকিনীর মতন। কুমুদের একটা হাত চেপে ধরে সে টানতে টানতে নিয়ে এলো আগুনের পাশে। এক টুকরো মাংস তুলে ধরে বলল, খা খা, তোরা তো বাবু, আমাদের হাতের মাংস খাবি না? খা খা। কুমুদের একেবারে মুখের সামনে রুইয়ার মুখ, তার হাতখানা রুইয়ার বুকের ওপর চেপে ধরা। সে দারুণ ভয় পেয়ে গিয়েছিল। অন্য সবাই হা হা করে হাসছে। কুমুদের মনে হয়েছিল রুইয়া তাকে কামড়ে দেবে। সে অসহায়ভাবে তাকিয়েছিল প্রীতিময়ের দিকে। প্রীতিময় এখানকার পুরনো কর্মী, অনেক বেশি অভিজ্ঞ। সে এগিয়ে এসে
এক টুকরো মাংস মুখে দিয়ে বলেছিল, ইস, নুন দিসনি কেন? নুন ছাড়া মাংস তোরা খাস কি করে? নিজে সেই মাংস খেয়ে সে কুমুদকেও সেই মাংস খাইয়েছিল। সেদিন ফেরার পথে প্রীতিময় বলেছিল, এত সহজে ভেঙে পড়লে চলে না রে কুমুদ। আমরা শুধু ওদের পেটের খিদের কথাই ভাবি, কিন্তু ওদের যে একটা উৎসবেরও ক্ষুধা আছে, সেটা কি অস্বীকার করা যায়? ওদেরও তো ইচ্ছে হয় বছর অন্তত বেশি করে একদিন রান্না হবে, নাচ গান হবে। ভোলাডাঙ্গায় একে একে সব পরিবারই তাদের শুয়োরগুলো বাচ্চা হবার আগেই বেচে দিল কিংবা কেটে খেয়ে ফেলল। যাদের হাঁস মুরগি দেয়া ছিল তাদের অবস্থাও একই। যাদের ধান দেওয়া হয়েছিল তারা চাল ফেরত দেয় না, দেখা করতে গেলে বাড়ি থেকে পালিয়ে যায়। কুমুদ কিছুতেই বুঝতে পারে না এরা এদের ভবিষ্যতের কথা বুঝতে পারে না কেন। আগেও তো এরা না খেয়েই থাকত, কটা দিন একটু বেশি খেয়ে কিংবা মাংস টাংস খেয়ে একটা সীমিত উপার্জনের পথ বন্ধ করে দিল। তবু হাল ছেড়ে দেওয়া হয়নি। এখন প্রত্যেক পরিবারকে আলাদাভাবে কিছু জিনিসপত্র না দিয়ে গ্রামে গ্রামে কোঅপারেটিভ গড়া হচ্ছে। গ্রামের মানুষদের এখন যৌথ দায়িত্ব নিতে শেখানো দরকার। সেই রুইয়া নামের মেয়েটা এখন আবার আগের মতন সাধারণ হয়ে গেছে। কুমুদের সঙ্গে চোখাচোখি হলে চোখ ফিরিয়ে নেয়, অথচ সেই সন্ধ্যাবেলা তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছিল। সে অন্যরকম হয়ে গিয়েছিল। রুইয়াকে দেখলেই তার সেই সন্ধ্যাবেলার রূপটা মনে পড়ে। গৃহপালিত শুয়োরটাকে হঠাৎ একদিন কেটে ফেলে তার মাংস ঝলসে খেতে খেতে, অর্থাৎ নিজেদের সর্বনাশ করার সময়টাতেই রুইয়াকে কেন অত উজ্জ্বল ও অপরূপ দেখাচ্ছিল? কুমুদ কিছুতেই এর কার্যকারণ খুঁজে পায় না, তাই তার অসহায় লাগে। হাত ঘড়িতে কুমুদ দেখল রাত 11:15। এবারে বাতিটা নিভিয়ে দিলেই হয়। বাইরে কিসের যেন খচরমচর শব্দ। প্রথম প্রথম এরকম শব্দ হলেই কুমুদ দরজা খুলে বাইরে উঁকি মারত। দু একটা শেয়াল চোখে পড়েছে। খগ অবশ্য বারণ করে, খবরদার রাত্রে দরজা খুলবে না। একলা অন্ধকারের দিকে তাকালে মানুষ কত কি দেখে ভয় পেতে পারে। কাল ভোরবেলা বাউড়ের কাছে যেতে হবে গম নিয়ে। ফুড ফর ওয়ার্কের জন্য বেশ কিছু গম এসেছে তাদের কাছে। সারাদিন বাউড়ের বাঁধ বাঁধার কাজের জন্য মাথাপিছু 2.5 কেজি গম দেয়া হয়। এই কাজ পাওয়ার জন্য সবাই লোলুপ। এক একটা গ্রামের লোকেদের ভাগ ভাগ করে প্রতিদিনের কাজ চালানো হচ্ছে। প্রীতিময়ের মাথা ঠান্ডা, সে এইসব ভালো পারে। তার বিলি বন্দোবস্তে কেউ চটেও যায় না। একটা জিনিস কুমুদ বুঝতে পারে, গ্রামের মানুষ তাদের ভালোবাসতে শুরু করেছে। ওরা নিজেদের ভুলের জন্য লজ্জিত হয়। একদিন চুল্লু খেয়ে খুব হৈহল্লা করলেও পরের দিন সুর নরম হয়ে যায়। দারিদ্র্যের মধ্যেও কেউ নিজের গাছের একটা পাকা পেঁপে কিংবা একটা দুটো এঁচড় উপহার দিতে চায়। আলোটা নিভিয়ে দেবার পর কুমুদের সবে চোখ জুড়িয়ে এসেছে, এমন সময় বেশ জোরে শব্দ পাওয়া গেল বাইরে। শেয়াল কি বারান্দায় উঠে এসেছে? গমের বস্তা আছে, সেই গন্ধে গন্ধে আসতে পারে। আরেকবার শব্দ হতেই কুমুদ বেশ চমকে উঠল। এ তো শেয়ালের শব্দ নয়। কেউ এসেছে নিশ্চয়ই। কুমুদ চেঁচিয়ে উঠল, কে? বাইরে থেকে উত্তর এলো, তোর বাপ। সঙ্গে সঙ্গে দরজায় দম দম লাঠি পড়তে লাগল। খগকে আর ডাকতে হল না, তার নাক বাদ্য থেমে গেল। সে হুড়মুড়িয়ে উঠে বসল। কে? কি হয়েছে? কিসে শব্দ? বাইরে থেকে একজন বলল, দরজা খুলবি না আগুন লাগিয়ে দেব। খগ কাঁপতে কাঁপতে বলল, ডাকাত পড়েছে গো, আজ শেষ হয়ে গেলাম, একেবারে খতম করে দেবে। গ্রামের মানুষ তাদের উপর ডাকাতি করতে আসবে? দূর গ্রাম থেকেও তো ডাকাতরা সব খোঁজ খবর নিয়ে আসে। তাদের কাছে কি আছে? প্রায় বছরখানেক হলো এই মাঠের মধ্যে আস্তানা গেড়ে আছে। গ্রামের সব কথাই জানাজানি হয়ে যায়। সবাই জানে তারা দুজন সমাজসেবক এখানে রাত কাটায়, তাদের সম্বল যৎসামান্য।
কুমুদেরও ভয় করছে খুবই, তার শরীর কাঁপছে। তবু সে গলার আওয়াজ সহজ করার চেষ্টা করে বলল, কে আপনারা? শুধু শুধু আমাদের ভয় দেখাচ্ছেন কেন? আমরা কি দোষ করেছি? বাইরের লোকের সংখ্যা অন্তত 3 জন। তাদের মধ্যে একজন একটা খুব খারাপ গালাগালি দিয়ে উঠল, আরেকজন বলল, দরজা খোল, সাইকেল দুটো বার করে দে। সাইকেলের লোভে এসেছে। প্রজেক্ট থেকে প্রত্যেক কর্মীকে একটা করে সাইকেল দেওয়া হয়েছে। সাইকেল ছাড়া ঠুঁটো জগন্নাথ। এদিকে কোনো পাকা রাস্তা নেই। সাইকেল ছাড়া 15টি গ্রাম ঘোরাঘুরি করা অসম্ভব। দরজার উপর শাবল বা ওইরকম কিছু একটা দিয়ে ঘা মারছে বাইরে থেকে। সাধারণ দরজা, ওই আঘাত আর কতক্ষণ সহ্য করতে পারবে? খগ বলল, দরজা খুলে দাও গো, নইলে কেটে কুচি কুচি করবে। খগ গ্রামের মানুষ, তবু তারই ভয় বেশি। কুমুদি উঠে গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে তাকে এক ধাক্কা মেরে ফেলে দিল ওরা। ওদের একজনের হাতে টর্চ। অন্ধকারে ওদের মুখ প্রায় দেখা যায় না, তবু যেন মনে হয় মুখে কাপড় বাঁধা। পরিচয় গোপন করতে চাইছে ওরা। যে গলায় কথা বলছে সেটা ওদের স্বাভাবিক কণ্ঠস্বর নয়, অর্থাৎ ওরা জানে খগ বা কুমুদ ওদের চিনে ফেলতে পারে। দুজনের বিছানা থেকে চাদর দুটো তুলে নিয়ে এলো ওরা। খগ আর কুমুদকে সেই চাদর দিয়ে পিছ মোড়া করে বাঁধল। বাঁধার সময় পাশে একজন শাবল তুলে ধরে থেকে বলল, ঠুঁ শব্দটি করবি তো মাথা দুফাক করে দেব। সাইকেল দুটো ঘরেই রাখা হয়। খগর সাইকেল আবার তালা দেওয়া। খগ একটু শৌখিন, সে তার সাইকেলে অন্য কারোকে হাত দিতে দেয় না। রোজ সন্ধ্যাবেলা সে তার সাইকেল ধুয়ে মুছে ঝকঝকে করে। খগর সাইকেলটা টানাতে না পেরে একজন বলল, চাবি দে সমুদ্রের পুত। খগ বলল, বালিশের নিচে। কুমুদের ভয় চলে গেছে। গভীর দুঃখে ভরে গেছে তার বুক। সে বুঝতে পারছে যে এরা কাছাকাছি গ্রামেরই লোক। এরা জানে না কুমুদরা কত কষ্ট করে মাঠের মধ্যে পড়ে থাকে। দেশ স্বাধীন হবার এতগুলো বছর পরেও এই গ্রামগুলোর সামান্য একটু উন্নতি হয়নি, বরং আরও যেন অবনতি হয়েছে। যারা দেশ চালায় তারা এইসব গ্রামের কোনো খবরই রাখে না। কুমুদরা তো তবু কিছু চেষ্টা করছে, এরা কি তা বোঝে না? কুমুদ বলল, আপনারা চান না আমরা গ্রামে কাজ করি? আপনারা কি চান আমরা এখান থেকে চলে যাই? খগ বলল, দাদা চুপ করো। একজন ডাকাত কুমুদের মুখের উপর টর্চের আলো ফেলে বলল, ফের ফটরফটর করছিস? জানে মরতে চাস? সাইকেল দুটো বার করার পর ওরা গমের বস্তায় হাত দিল। গ্রামের মানুষের জন্যই এই গম। গ্রামের মানুষই তো চুরি করছে। এই গম ওরা খেতে পারবে না, কেননা কারুর বাড়িতে এত গম জমা দেখলে প্রতিবেশীরাই সন্দেহ করবে। এই গম ওরা রাতারাতি বিক্রি করে দেবে। চোরাই গম কেনার জন্য মহাজনের অভাব নেই। 25 বস্তার মধ্যে 10টা বস্তা বার করে নিল ওরা। কুমুদ এক এক করে গুনছে। 10টা বস্তা পাচার হবার পর একজন বলল, আর থাক। তাই নিয়ে ডাকাতদের মধ্যে সামান্য মতভেদ হল, কিন্তু তা মিটেও গেল সহজে। আর 2টি মাত্র বস্তা টেনে বার করে ওরা বেরিয়ে গেল। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, ওরা আর ফিরে এলো না। ওরা চলেই গেছে তাহলে। বাকি গমগুলো রেখে গেল কেন? নিয়ে যাওয়ার অসুবিধে? রাত্রিরে দিনুর এখানে পাহারা দেবার কথা। নাইট গার্ড হিসেবে সে মাইনে পায়। কিন্তু দিনু কোনো রাতেই থাকে না। পাশের গ্রামে তার বাড়ি। খাওয়া দাওয়ার পর চলে যায়। কুমুদ কোনোদিন আপত্তিও করেনি। পাহারা দেবার প্রয়োজনও তো বোধ করেনি সে। ভোর না হতেই চলে আসে। ততক্ষণ তাদের হাত বাঁধা অবস্থায় বসে থাকতে হবে। খগ বলল, বড় জোর প্রাণে বেঁচে গিয়েছি। এ তল্লাটের ডাকাতেরা সাক্ষী রেখে যায় না। কুমুদ জিজ্ঞেস করল, যারা এসেছিল চিনতে পারলি? ওরে বাবা, আমি চিনব কি করে? তুমি চেনার চেষ্টা করো না, তাতে আরো বিপদ হবে। কুমুদ একটা দীর্ঘশ্বাস ফেলল। যারা নিজেদের ভালো বোঝে না, তাদের ভালো কি অন্য কেউ করতে পারে? গ্রামের মানুষ তাদের চায় না।
এরপর কি আর প্রজেক্ট চলবে? চালাবারই বা কি মানে হয়? আবার পায়ের শব্দ। দরজার সামনে এসে দাঁড়ালো দুজন। ফিরে এসেছে, বাকি গমের বস্তাগুলো নিতে এসেছে। ওরা ঘরে ঢুকে খগো আর কুমুদের হাতের বাঁধন খুলে দিল। একজন বলল, চেঁচামেচি করো না, শুয়ে পড়ো। অনেক খারাপ কথা বলেছি, দোষ নিও না। তোমরা ভালো লোক জানি, গরিবের দুঃখ বোঝো, কিন্তু আমাদের যে বড় বিপদ। অভিমানে কুমুদের গলায় বাষ্প জমে গেল। ডাকাতি করার পর এ আবার কি আদিক্ষেতা? তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। লোকটি বলল, ধান কাটার জন্য রোজ খাটতে গিয়েছিলুম। দারোগা শালা আমাদের নামে ডাকাতির কেস লিখিয়ে দিয়েছে। জন্মে কখনো চুরি ডাকাতি করিনি, বিশ্বাস করুন। এখন থানার লোকেদের টাকা না খাওয়ালে ফাটকে ভরে দেবে। কি করি বলুন দেখি? টাকা পাই কোথায়? কালকের মধ্যেই কিছু করতে না পারলে একেবারে জেরবার করে দেবে। লোকগুলো চলে যাবার পর খগো বলল, ওরে বাপরে, আমি আর রাতে থাকছি নে। আগামী সপ্তাহে নাকি আবার এক গাড়ি গুঁড়ো দুধ দেবে। কে তা পাহারা দেবে? কুমুদ তবু কোনো কথা বলতে পারছে না। তার সব কিছু গুলিয়ে গেছে। সে কার্যকারণ কিছুই বুঝতে পারছে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কার্যকারণ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।